টনি রবিন্সের একটা অসাধারণ বই আছে, মানি মাস্টার দ্য গেম। আজকের আলোচনাটা কিন্তু সেখান থেকেই। এই বইটা আসলে কি করেছে জানেন? বিশ্বের সব বড় বড় ইনভেস্টার্সদের জ্ঞান এক জায়গায় করে ফিনান্সিয়াল সিকিউরিটির একটা পরিষ্কার রাস্তা দেখিয়েছে। আচ্ছা, একবার ভাবুন তো, যদি ফিনান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতার জন্য সত্যি সত্যি একটা রোড ম্যাপ থাকতো, মানে একটা স্টেপ বাই স্টেপ গাইড, যেটা ফলো করলে যে কেউ তার লক্ষ্যে পৌঁছাতে পারে। আজকের পুরো আলোচনাটা কিন্তু এই প্রশ্নটাকেই ঘিরে, আর আমরা এর উত্তর খোঁজার চেষ্টা করব। যে কোনো জার্নি শুরু করার আগে তো জানতে হয় যে গন্তব্যটা কোথায়, তাই না? ফিনান্সিয়াল ফ্রিডমের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই রকম। তো সবার আগে চলুন জেনে নিই, এই যে আমরা বলছি আর্থিক স্বাধীনতা, এই জিনিসটা আসলে কি। অনেকেই ভাবেন ফিনান্সিয়াল ফ্রিডম মানে হয়তো অনেক টাকা থাকা, কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। এটা আসলে একটা নির্দিষ্ট অবস্থা। ধরুন, এমন একটা পর্যায়ে যখন কারো প্যাসিভ ইনকাম, মানে ইনভেস্টমেন্ট বা অন্য কোনো সোর্স থেকে আসা আয় তার লাইফস্টাইল চালানোর জন্য যথেষ্ট, মানে বেঁচে থাকার জন্য আর কাজ করার কোনো দরকারই পড়ছে না। এটা কিন্তু কোনো আবছা স্বপ্ন না, এটা একটা ক্যালকুলেটেড গোল বা লক্ষ্য। তাহলে প্রশ্ন হলো, সেই নির্দিষ্ট লক্ষ্যটা কি? টনি রবিন্স একে বলছেন ফ্রিডম নাম্বার। সোজা কথায় এটা হলো সেই অ্যামাউন্টটা, মানে সেই পরিমাণ বার্ষিক আয় যেটা নিজের পছন্দের লাইফস্টাইল মেনটেন করার জন্য দরকার। আর এই নম্বরটা জানা কিন্তু ভীষণ জরুরি, কারণ এটাই যে কোনো ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের একদম গোড়ার কথা। গন্তব্য তো জানা গেল, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য তো একটা গাড়ি লাগবে, একটা ইঞ্জিন লাগবে, তাই না? সেই ইঞ্জিনটাই হলো সম্পদ তৈরির স্ট্র্যাটেজি বা কৌশল। এমন একটা কৌশল যেটা যে কাউকে তার লক্ষ্যের দিকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যাবে। এই ইঞ্জিনের দুটো মূল পার্টস আছে। প্রথমটা হলো পে ইয়োরসেলফ ফার্স্ট প্রিন্সিপাল, মানে আয় করার সাথে সাথেই খরচের কথা না ভেবে আগে একটা ফিক্সড পার্সেন্টেজ সেভিংস বা ইনভেস্টমেন্টের জন্য সরিয়ে রাখা, বাকিটা দিয়ে তারপর খরচ করা। আর দ্বিতীয় ধাপটা হলো এই পুরো প্রসেসটাকে অটোমেট করে ফেলা, মানে স্যালারি অ্যাকাউন্টে আসার সাথে সাথেই যেন অটোমেটিক্যালি একটা অংশ ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে চলে যায়। এতে কি হয়, ইচ্ছা শক্তির উপর আর নির্ভর করতে হয় না, সঞ্চয়টা একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়। আচ্ছা, এবার এমন একটা শক্তির কথা বলবো যাকে প্রায়ই বিশ্বের অষ্টম আশ্চর্য বলা হয়। এটা এমন একটা পাওয়ারফুল জিনিস যা সময়ের সাথে সাথে ছোট্ট একটা সঞ্চয়কেও পাহাড় সমান সম্পদে পরিণত করতে পারে। আর এটাই হলো কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের জাদু। এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যে 25 বছর বয়সে ইনভেস্টমেন্ট শুরু করেছে আর যে 35-এ শুরু করেছে, তাদের ফাইনাল অ্যামাউন্টের ডিফারেন্সটা দেখুন। মাত্র 10 বছরের তফাৎ, কিন্তু ফলাফলে আকাশ পাতাল পার্থক্য। এখান থেকেই বোঝা যায় যে ইনভেস্টমেন্টে দেরি করার কষ্টটা আসলে কতটা বেশি। একটা খুব বিখ্যাত কথা আছে, একটা গাছ লাগানো সেরা সময় ছিল 20 বছর আগে, আর দ্বিতীয় সেরা সময় হলো এখন। কথাটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে শুরু করার জন্য আসলে কোনো পারফেক্ট সময় হয় না। অতীতে কি হয়নি তা নিয়ে ভেবে লাভ নেই। আসল কাজ হলো আজ এই মুহূর্ত থেকে শুরু করা। তো টাকা জমানো তো হলো প্রথম স্টেপ, কিন্তু আসল খেলাটা শুরু হয় এর পরে। সেই জমানো টাকাটাকে স্মার্টলি কাজে লাগানো, মানে এমনভাবে ইনভেস্ট করা যাতে টাকা নিজেই আরও টাকা তৈরি করতে শুরু করে। ইনভেস্টমেন্টের জগতে একটা হিডেন বা গোপন শত্রু আছে, সেটা হলো নানা রকমের ফি আর চার্জ। ব্যাপারটা খুব সহজ। যে সব ফান্ডের ম্যানেজমেন্ট ফি অনেক বেশি, সেগুলো লম্বা সময়ে লাভের একটা বড় অংশ খেয়ে ফেলে। অন্যদিকে লো কস্ট ইন্ডেক্স ফান্ডগুলো কিন্তু লাভের প্রায় পুরো অংশটাই ইনভেস্টরকে দেয়, আর লং টার্মে দেখা যায় এগুলোর পারফরমেন্সও অনেক ভালো। অনেকেই ভাবেন ইনভেস্টমেন্ট মানে হচ্ছে সেই একটা উইনিং স্টক খুঁজে বের করা যেটা রাতারাতি বড়লোক বানিয়ে দেবে। কিন্তু ওয়ারেন বাফেট থেকে শুরু করে সব বড় বড় ইনভেস্টররাই কিন্তু এক কথায় বলেন, সাফল্যের আসল রহস্য স্টক পিকিং নয়, আসল জিনিসটা হলো অ্যাসেট অ্যালোকেশন, মানে নিজের টাকাটাকে শুধু স্টকে না রেখে স্টক, বন্ড, কমোডিটি এরকম বিভিন্ন অ্যাসেটে ভাগ করে রাখা। যেমন ধরুন রে ডালিওর বিখ্যাত অল সিজনস পোর্টফোলিও, এখানে সেটারই একটা সিম্পল ভার্সন দেখানো হয়েছে। এর আইডিয়াটা কি? আইডিয়াটা হলো এমন একটা পোর্টফোলিও বানানো যা মার্কেটের যে কোনো সিচুয়েশনে, মানে বাজার ভালো থাকুক বা খারাপ, মোটামুটি স্টেবল থাকবে।
রিস্ক কমানোর জন্য এটা কিন্তু একটা দারুণ স্ট্র্যাটেজি। আচ্ছা, যত ভালো ফিনান্সিয়াল স্ট্র্যাটেজি বানানো হোক না কেন, একটা জিনিস না থাকলে সবকিছুই ফেল হয়ে যেতে পারে। সেটা হলো মানসিক শৃঙ্খলা বা মাইন্ডসেট। লং টার্মে সফল হওয়ার জন্য তাই সঠিক মানসিকতা তৈরি করাটা সবচেয়ে জরুরি। এখানে দেখুন 2 ধরনের ইনভেস্টরের মাইন্ডসেট দেখানো হয়েছে। একজন হলো ইমোশনাল ইনভেস্টর, যে মার্কেটে ছোটখাটো ওঠানামা দেখেই ভয় পেয়ে যায়, দাম বাড়লে কেনে আর কমলে লসে বিক্রি করে দেয়। আর আরেকজন হলো ডিসিপ্লিনড ইনভেস্টর, সে তার লং টার্ম প্ল্যানটা জানে এবং মার্কেটের এই শর্ট টার্ম হইচইকে একদমই পাত্তা দেয় না। তো বুঝতেই পারছেন, আসল সম্পদটা কিন্তু ইমোশন দিয়ে নয়, ডিসিপ্লিন দিয়েই তৈরি হয়। এই কথাটা আসলে একটা মূল মন্ত্রের মতো। ইনভেস্টিং কোনো 100 মিটার দৌড় নয়, এটা একটা ম্যারাথন। যারা মার্কেটের সব ঝড় ঝাপটার মধ্যেও নিজের প্ল্যানে টিকে থাকতে পারে, খেলাটা শেষ পর্যন্ত তারাই জেতে। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এত সব কিছুর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকঅ্যাওয়ে বা শিক্ষাটা কি? কোন জিনিসটা অবশ্যই মনে রাখা দরকার? আর এটাই হলো আসল কথা। টাকা বা সম্পদ কিন্তু নিজে কোনো লক্ষ্য নয়, এটা জাস্ট একটা টুল, একটা মাধ্যম। আসল লক্ষ্যটা হলো সেই ফ্রিডম বা স্বাধীনতাটা পাওয়া, যেটা আমাদের নিজের শর্তে নিজের মতো করে জীবন কাটানোর সুযোগ দেয়। ফিনান্সিয়াল সিকিউরিটি আর মনের শান্তি, এটাই কিন্তু সত্যিকারের সম্পদ। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে আর্থিক স্বাধীনতার রোডম্যাপ, এর প্রথম পদক্ষেপটা কি হওয়া উচিত? সেটা কি নিজের ফ্রিডম নাম্বার ক্যালকুলেট করা, নাকি কাল থেকেই একটা অটোমেটেড সেভিংস প্ল্যান চালু করে দেওয়া? যাত্রাটা যেখান থেকেই শুরু হোক না কেন, সবচেয়ে জরুরি হলো প্রথম পদক্ষেপটা নেওয়া।